2024 টি-20 বিশ্বকাপে অপরাজিত থাকার মিশনে কানাডার বিপক্ষে মাঠে নামছে ভারত। ফ্লোরিডার লডারহিলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারত কি পারবে অপরাজিত থেকে এই আসরটির সুপার এইটে জায়গা করে নিতে? তাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন ডাউন উইকেট। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন ক্রিকেট ধারাভাষ্যকার বা ক্রীড়া ধারাভাষ্যকার যাই বলি না কেন, আমাদের সবার প্রিয় আহমেদ বিন পারভেজ ভাই। পারভেজ ভাই কেমন আছেন? খুব ভালো আছি। খুব তো ভালো থাকবেনই, বাংলাদেশেরও ইনশাল্লাহ আমরা খুব ভালোই খেলছি। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইন্ডিয়া ভার্সেস কানাডা, ইন্ডিয়া টিমটা নিয়ে আমি যদি একটু জানতে চাই, এই ওয়ার্ল্ড কাপে তারা একদম দৃঢ় হয়ে এসেছে যে তারা চ্যাম্পিয়ন হবে, এবং অপরাজিত থাকা চ্যাম্পিয়নের একটা ভাইবও তারা দেখতে পাচ্ছে, কারণ তারা ছোটোখাটো টিমের সাথেও যারা কিন্তু কম দুর্বল তাদের বিপক্ষে তারা ফুল স্ট্রং স্কোয়াড নামাচ্ছে। কি মনে হয় এবার প্ল্যানটা কি ইন্ডিয়ার? আমার তো মনে হয় ইন্ডিয়া খুব ভালো একটা অবস্থায় আছে। একদম শুরু থেকে আমরা যদি বলি, তাদের একটা স্টেবল ব্যাটিং অর্ডার আছে। আমরা এখনও পর্যন্ত এতগুলো টিমের খেলা দেখছি, এতগুলো স্ট্রং টিম যারা একেবারে অ্যাট দ্য ব্রিঙ্ক অফ এলিমিনেশন চলে যাচ্ছে, টিমগুলোর মধ্যে একটা ইমব্যালেন্স আমরা দেখি। অন্তত তাদের ব্যাটিং ইউনিট হোক কিংবা বোলিং ইউনিট হোক। ব্যাটিং ইউনিটের কথা যদি আলাদা করে বলি, অন্যান্য অনেক টিমেই আমরা দেখছি যে অনেকগুলো ওপেনারকে নিয়ে তাদেরকে দিয়ে ওপেনিং পজিশন থেকে মিডল অর্ডারটা সাজিয়ে নিয়ে তারপর কিছু হার্ড হিটার লাস্টে রাখা হচ্ছে অ্যালং উইথ বোলার্স। তো এই কম্পোজিশনটা আমি দেখছি যে অনেক টিমের জন্য ওয়ার্ক করছে না। ফর এক্সাম্পল ইন্ডিয়া, পাকিস্তান, তাদের কথা অবশ্যই বলা যায়। বাংলাদেশও দেখছি যে টপ অর্ডারটা নিয়ে একটু সেভাবে স্ট্রাগল করছে, যে প্রপার মিডল অর্ডার ব্যাটিং বা সেই ব্যাটিংয়ের স্ট্রেংথটা নেই, যারা মিডল ওভার্সে কীভাবে আসলে ম্যানিপুলেট করতে হয় এবং বিল্ড আপ কীভাবে ইনিংসটা করতে হয় সেটা নিয়ে একটা ঝামেলা থাকে। তো ইন্ডিয়া এমন একটা সেট আপ, তাদের অল কন্ডিশনস এবং অল টাইপস অফ ম্যাচ সিচুয়েশনসের জন্য প্রস্তুতি তাদের ছিল, এবং একটা সলিড মিডল অর্ডার আছে। ওপেনিং স্লটটাতেই বরঞ্চ বলবো জয়সওয়াল আনলাকি ছিলেন, আগের ম্যাচগুলোতে সুযোগ পাননি। বিরাট কোহলি টানা কিছু ম্যাচে রান পাননি, যদিও আমি জানি তাকে হয়তো ড্রপ করা হবে না, বাট যেহেতু ইন্ডিয়া একটা ভালো পজিশনে আছে, একটা এক্সপেরিমেন্ট হয়তো তারা পরবর্তীতে করতেই পারে, কিছু পরিবর্তন আনবে। বাট যেটা বলছিলাম, স্পিনাররা আছেন, পেস বোলাররা আছেন, সবাই ফর্মে আছেন, ব্যাটাররাও ফর্মে আছেন। যাদেরকে নিয়ে দু একটা প্রশ্ন ছিল শিবম দুবেকে নিয়ে কিংবা সূর্য কুমার যাদবের ফর্ম নিয়ে, সূর্যাও ভালো খেলেছেন, শিবম দুবেও ভালো খেলেছেন। এবং আমার মনে হয় ইন্ডিয়া এই টিমটা নিয়ে ডেফিনেটলি সুপার 8 পর্ব নিয়ে তাদের কোনো চিন্তায় থাকার কথা না। এই ম্যাচটা ক্যানাডার এগেনস্টে, ইউএসের মতো করে ক্যানাডার সাথেও তাদের প্রথমবার খেলা হবে যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো এইটা ক্যানাডার জন্য একটা বিগ ওকেশন, বাট ইন্ডিয়ার জন্য আমি বলবো যে এক্সপেরিমেন্ট করার একটা সুযোগ, স্কোয়াডে যারা আছেন তাদেরকে অন্তত বাজিয়ে দেখার একটা সুযোগ। কারণ পরবর্তীতে একটা ইম্পর্টেন্ট ফেজ যখন যাবে, স্কোয়াডের অনেককেই হয়তো প্রয়োজন হতে পারে কম্বিনেশনের জন্য। রাইট, আমরা যদি একটু ইন্ডিয়ার ফর্মটা দেখে আসি, লাস্ট 3টি ম্যাচের মধ্যে তারা 3টি ম্যাচই কিন্তু জিতেছে, একটি ইউএসের সাথে, পাকিস্তানের সাথে এবং আয়ারল্যান্ডের সাথে। এই ইন্ডিয়ার ফর্ম যেটা আমরা দেখছি যে সবগুলো ম্যাচে তারা জিতে উঠে শেষ পর্যন্ত গিয়ে ফাইনাল কিংবা সেমিফাইনাল তারা হেরে যায়। এই লাকটা নিয়ে কি বলবে? এটা কি লাক নাকি এক্স্যাক্টলি তারা ওই প্রেশারটা নিতে পারে না? আমার তো মনে হয় ওই প্রেশার না নেওয়ার একটা সিচুয়েশনই আলটিমেটলি হয়ে যাচ্ছে। এবং আমরা ইন্ডিয়ার হিস্ট্রির দিকেও যদি তাকাই, ইভেন সৌরভ গাঙ্গুলির মতো ক্যাপ্টেনরাও যেহেতু চ্যাম্পিয়নশিপ জিততে পারেননি, একটা ফেজ মাঝখানে গিয়েছে যেখানে ধোনি একটা লাকি চার্মের মতো কাজ করেছেন। কিছু জায়গায় হ্যাঁ ইন্ডিয়া কিছু অ্যাডভান্টেজও পেতে পারে, বা ইন্ডিয়া ভালো ক্রিকেটটাও খেলে গেছে কনসিস্টেন্টলি গত এক ডেকেড ধরে, অন্তত যদি সেটা বলি। খুব ব্যালেন্সড একটা টিম এখন হয়ে গেছে। তবে ক্যাপ্টেন্সির একটা ফ্যাক্টর থাকে, এবং সেই প্রেশার নেওয়ার ক্ষমতাটা আমার মনে হয় ক্যাপ্টেনের মাধ্যমে বাকিদের কাছে ছড়িয়ে যায়। তো তিনি যদি সেই কনফিডেন্সটা ইনস্টিল করতে পারেন বা প্লেয়ারদের মাথা থেকে সেই দুশ্চিন্তাটা সরাতে পারেন যে তোমার বাসায় মানে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেবে, সেই ধরনের টেনশন না করে তুমি খেলাটার দিকে ফোকাস করো এবং খেলাটা এনজয় করো। প্রেশার সিচুয়েশনে গেলে আমার মনে হয় ইন্ডিয়ার একটুখানি ওই ক্রাউডের চাপ কি আসবে, ভালো না হলে কি হতে পারে, সেটা নিয়ে একটু ক্লাউডেড হয়ে যায় মাইন্ডসেটটা, এবং সেখান থেকে অনেক এলিট ক্রিকেটাররাও আসলে বেরিয়ে আসতে পারছেন না, এবং সেই কারণেই হয়তো তাদের হাতে ট্রফিটা উঠছে না। বাট ডেফিনেটলি ইন্ডিয়া ইজ ভেরি স্ট্রং, এবং প্রত্যেকবারের মতো এবারও তারা আসলে শিরোপা প্রত্যাশী একটা দল, ভেরি মাচ ফেভারিটস টু উইন ইট। রাইট, আমরা যদি একটু কানাডার ফর্মটা দেখে আসি, কানাডা হচ্ছে লাস্ট 3টি ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যাচ জিতেছে, পাকিস্তানের বিপক্ষে হেরেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে এবং ইউএসের বিপক্ষে হেরেছে। কানাডা টিমটা কিন্তু এই বিশ্বকাপে আয়ারল্যান্ডের মতো দলকে হারিয়েছে যারা রেগুলার টি-20 খেলে, তাদের প্লেয়ার যাদের কাউন্টিতে খেলে আসে। কানাডা নিয়ে কি বলবেন? কানাডা নিয়ে আমরা অনেক হোপফুলি হতে পারি অ্যাকচুয়ালি, কারণ এই যে টি-20 সেট আপটা তাদের আছে, অনেককেই এই দলটা সারপ্রাইজ করেছে। কারণ আমরা একেবারে শুরু থেকেই যদি যাই, অ্যারন জনসনের মতো একজন স্ট্রং হোল্ডের ব্যাটার হু অ্যাভারেজেস নিয়ারলি 50 ইন টি-20 আইজ, স্ট্রাইক রেট মোর দ্যান 160, একাধিক সেঞ্চুরি আছে টি-20তে। বুঝতেই পারছি অ্যাসোসিয়েট নেশনদের সঙ্গে তারা বেশি খেলেছে, তবে অ্যারন জনসন যেই ধরনের একজন ক্রিকেটার, মানে তিনি যদি ঠিকঠাক টাইমিংও না করেন তারপরেও কিন্তু বড় শটস ক্লিয়ার করার তার অ্যাবিলিটি আছে। এবং নিকোলাস কির্টন আরেকজন আছেন, যার মধ্যে নিকোলাস পুরানের একটা ছায়া পাওয়া যায়। হি ইজ নট দ্য কিপার অফ দ্য সাইড, বাট লেফট হ্যান্ডেড ব্যাটার, একটু ছোটোখাটো গড়নের, এক্সেলেন্ট টাইমার অফ দ্য বল, খুব ভালো পাওয়ার হিটিংও করতে পারেন। বেশ কিছু ট্যালেন্টেড ক্রিকেটার্স তাদের এই স্কোয়াডটাতে আছে এবং সেই লাইন আপে আছে।
বোলিংয়ের দিকেও যদি তাকাই, দে হ্যাভ লেফট আর্ম পেসার কালিম সানা আছেন, দে হ্যাভ সাম স্পিনার্স, দে হ্যাভ গর্ডন, হেইলিগারের মতো বিশালদেহী পেস বোলার যারা বেশ ট্রাবল করেছেন প্রতিপক্ষকে। আমরা দেখেছি কানাডা যে কটা ম্যাচ খেলেছে উড়ে যায়নি, বেশ ভালোভাবেই তারা লড়াইয়ে টিকেছিল শেষ পর্যন্ত। সুতরাং তাদেরকে দেখেও হোপফুল হওয়ার বিষয় আছে, এবং ইউএসএ যদি এগিয়ে যেতে থাকে তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে মনে হয় কানাডাতেও এই খেলাটার একটা প্রসার হচ্ছে। মূলত এশিয়ানরা কিংবা উইন্ডিজ থেকে যারা জয়েন ইন করছেন টিমে, তাদের দ্বারা একটা ভালো টিম তারা তৈরি করছে। সো দে উইল বি কম্পিটিটিভ ডেফিনেটলি, যেহেতু ইউএসএতেই খেলা হচ্ছে, নিজেদেরকেও তারা স্বাগতিক ভাবতেই পারে, একদম পার্শ্ববর্তী দেশ। সো সেই জায়গা থেকে কানাডার উপর অনেক আশা ভরসা থাকবে, কারণ তারা কোনো ধরনের প্রেশার ছাড়াই ইন্ডিয়ার সঙ্গে খেলতে নামবে। ব্যাপারটা অনেকটা অস্ট্রেলিয়াতে খেলা হলে নিউজিল্যান্ড যেমন ফিল করে, বা নিউজিল্যান্ডে খেলা হলে অস্ট্রেলিয়া যেমন ফিল করে, তেমন অনেকটা ইউএসএ তাই। হচ্ছে কানাডাতে এরকম ফিল করাটা। অনেকটা তাই। রাইট, আমরা যদি একটু প্রবাবল একাদশটা দেখে নেই, ইন্ডিয়ার প্রবাবল একাদশে রয়েছেন রোহিত শর্মা ক্যাপ্টেন, জসভি জয়সওয়াল তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে এই ম্যাচে। এরপরে বিরাট কোহলি, ঋষভ পান্ট, উইকেট কিপার সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং সিরাজকে বসিয়ে রাখা হয়েছে কুলদীপ যাদবকে, জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং। আমরা যদি একটু কানাডার প্রবাবল একাদশটা যদি দেখে আসি, অ্যারন জনসন, নভনীত ঢালিওয়াল, পারগত সিং, দিলপ্রীত বাজওয়া, নিকোলাস কির্টন, শ্রেয়াস মোব্বা, উইকেট কিপার ডিলন হেইলিগার, সাদ বিন জাফর ক্যাপ্টেন, কালিম সানা, জুনায়েদ সিদ্দিকি, জেরেমি গর্ডন। দুই টিমের মধ্যেই কিন্তু দুই টিমের বলতে পার্থক্যর ব্যবধান যোজন থাকলেও কানাডা টিমটাতে কিন্তু অনেক বাইরের অরিজিনের প্লেয়ারই বেশি আমরা দেখি। তো তাদের ওই রকম ফিজিক্যালিটি, যেমন আপনি যে একটু আগে যার কথা বলছেন নিকোলাস কির্টন, তিনিও কিন্তু ওই যে ওয়েস্ট ইন্ডিজের ওই সব সাইডের তাদের ফিজিক্যালিটি যেমন ভালো, পাওয়ার হিটিংও তারা ভালো। এরকম পাওয়ার হিটিংয়ের অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর মধ্যে অনেকগুলো পাওয়ার হিটিং ক্রিকেটার পাওয়া যায়, এটা তো ডেফিনেটলি ওই দেশের জন্যই ভালো হবে। দেশের জন্য তো ভালো হবেই, এবং এই মুহূর্তে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে যেভাবে দেখছি ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেট ফ্লারিশ করছে, বিভিন্ন জায়গায় খুব হাই ইন্টেন্সিটির ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেট হয়, খুব কম্পিটিটিভ হয়। এই দলগুলো থেকে আমি মনে করছি অন্তত এই সামনের বছরগুলোতে টপ নচ যেই ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেট হবে সেখানে তাদের ডাক পড়ে যাবে। ইভেন অনেক ভালো ভালো নামি দামি প্লেয়ারদের উপরেও তাদের ডাক পড়ে যেতে পারে, কারণ তারা দেখাচ্ছেন যে তাদের সেই ফিজিক্যালিটিটা আছে এবং সেই টেম্পারমেন্টটা আছে, লং ডিস্টেন্স ক্লিয়ার করার অ্যাবিলিটি, স্পেশালি ব্যাটারদের ক্ষেত্রে যদি বলি, আমরা ইউএসের ক্ষেত্রেও বলতে পারি নেচারওয়ালকার তিনি যেই পারফরমেন্সটা করেছেন, মেবি হি কুড বি ওয়ান অফ দেম। ক্যানাডার থেকে ডেফিনেটলি কীর্তন একটা অপরচুনিটি পেতে পারেন, অ্যারন জনসন কুড বি আনাদার ওয়ান, কালিম সানা দ্য লেফট হ্যান্ডেড পেস বোলার, গর্ডন আছেন, হেইলিগার আছেন, দের আর আ ফিউ যারা অ্যাকচুয়ালি ওই ক্যালিবারের প্লেয়ার হতে পারেন যদি এনাফ এক্সপোজার পান। তো সেই বেসিকটা যখন আপনার আছে, বেসিক টেমপ্লেটটা যখন আছে, ইউ হ্যাভ দ্য পাওয়ার, ইউ হ্যাভ দি এনার্জি, ইন্টেন্সিটিটা ভালো, গতিতে বল করতে পারেন ইফ ইউ আর আ বোলার। সো ওই বিষয়গুলো কিন্তু একটা মিশেল হয়ে আমার কাছে মনে হয়েছে যে কানাডারও বেশ কিছু প্লেয়ার আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি লেভেলেও একটা বড় এক্সপোজার পেতে পারেন, প্লাস অ্যাজ এ নেশন ডেফিনেটলি তারাও ক্রিকেটে ভালো করতে চাইবে। তো সেই দিক থেকেও তাদের জন্য ডেফিনেটলি খুশির খবরই বলতে হবে। রাইট, ফ্লোরিডার বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি, তো সেক্ষেত্রে ম্যাচটি যদি না হয় ইন্ডিয়া তো একটা খুবই বড় একটা সুযোগ হারাবে তাদের প্লেয়ারদের একটু যাচাই বাছাই করার জন্য স্কোয়াডের বাকি প্লেয়ারদের। সেক্ষেত্রে কীরকম এফেক্ট করতে পারে বৃষ্টিটা? ওয়েল, বৃষ্টির এফেক্ট তো খুব ভালোই হবে। শোটা শুরু হওয়ার আগেই আমরা আসলে আলোচনা করছিলাম বিষয়টা নিয়ে, এবং আমি আসলে দেখছিলাম যে ওয়েদার ফোরকাস্টটা কী বলছে। খুব একটা সুখকর খবর নয়, বৃষ্টি পুরো সপ্তাহ জুড়েই হচ্ছে এবং এই পুরো উইকেন্ড জুড়েই হচ্ছে। তো সেই সময়টায় আসলে 40-50% বৃষ্টির সম্ভাবনা, এবং এটা একটা ডে ম্যাচ, বাংলাদেশ সময় রাত 8:30, তো সেখানে একটা দিনের ম্যাচ, পুরোটা দিন একেবারে ভোর থেকে শুরু করে অন্তত 3টা-4টা পর্যন্ত বৃষ্টির একটা সম্ভাবনা মোর দ্যান 50%। তো এই ঘটনাটা ঘটলে আমার মনে হয় আরও একটা অ্যাবান্ডেন্ট ম্যাচ হয়ে যেতে পারে, এবং সেটা হলে ইন্ডিয়ারও ক্ষতি হবে একদিক থেকে, অবশ্যই তারা তাদের প্লেয়ারদের টেস্ট আউট করার সুযোগ পাবে না সুপার 8-এর আগে, তবে ক্ষতিটা ক্যানাডারও হবে, কারণ প্রথমবারের মতো এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস টিমের সঙ্গে খেলতে পারার যে সুযোগ সেটা তারা হারাচ্ছে, বড় একটা লস। এবং ক্যানাডাকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের যেই দর্শকরা এসছেন তাদের জন্য কিন্তু একটা লস। এই লর্ডার হিলে শ্রীলঙ্কার ম্যাচটা কিন্তু পরিত্যক্ত হয়েছিল নেপালের সাথে। আই ফেল সো ব্যাড নেপালের সমর্থকদের জন্য যে এত দলে দলে তারা এসছেন সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু ম্যাচের একটা বলও মাঠে গড়ায়নি। সুতরাং হওয়ার সম্ভাবনা সেটাই আছে, এবং আসলে আইসিসির চিন্তাভাবনা করা উচিত। ফ্লোরিডাতে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, যদি সবকটা ম্যাচে অ্যাবান্ডন হওয়ার সম্ভাবনা থাকে, এরকম একটা অ্যাটেম্প তাদের নেওয়া উচিত অন্য কোনো জায়গায় কোনোভাবে এই ম্যাচের পরিস্থিতিটা রিলোকেট করা। সুতরাং হাই ইন্টেন্সিটি ম্যাচ, বিশ্বকাপের ম্যাচ, কোনোভাবে কেউ চায় না অ্যাবান্ডন হোক, তবে আবহাওয়ার পরিস্থিতি কিন্তু খুব ভালো খবর দিচ্ছে না। রাইট, আপনি যদি ইন্ডিয়ার কোচ হতেন বা ক্যাপ্টেন হতেন তাহলে আজকের স্কোয়াডে কি কি ঝালাই পালাই করতেন? আমি প্রথমে একটা সানগ্লাস পরতাম, তারপর চিন্তিত হয়ে এভাবে দাঁড়িয়ে থাকতাম, কারণ আমি হাসি না। আমার নাম রাহুল দ্রাবিড়, হাসেন না তিনি, আমি জানি না কেন, বাট টোটকা দিবেন এটাই। আমার মনে হয় যেহেতু ক্যানাডার সাথে ম্যাচ, যদি ইনকেস খেলাটা মাঠে না গড়ে তারপরেও প্লেয়ারদের উজ্জীবিত রাখার বিষয় থাকবে,
এবং সুপার 8-এ গেলে ইন্ডিয়া অলরেডি জানে তারা কোন সিডে থাকবে, কোন গ্রুপে থাকবে। তারা গ্রুপ এতে থাকছে এবং সেই গ্রুপে বাংলাদেশেরও থাকার বা অন্য অনেক দলের থাকার সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়া, দের আর সাম বিগ নেমস গ্রুপের চ্যাম্পিয়ন রানার আপের হিসেব করে আসতে হবে। বাট একটা ভালো পজিশনে তারা থাকবে এই কারণে যে তারাও জানে তাদের ফিক্সচার্সগুলো কি আছে, কোন কোন মাঠে হবে। সো Right. আগে ভাগেই সেটা নিয়ে পরিকল্পনা হয়তো তারা শুরু করে দিতে পারে। সো এই সময়টাও তাদের নষ্ট হবে না ওই দিক থেকে। বাট ওয়াশ আউট ম্যাচ কেউই আসলে চায় না। আনফর্চুনেটলি ক্রিকেটের ময়দানে ওয়াশ আউটটা শুধু কিছু কিছু দল চাইতে পারে, যেমন 1 পয়েন্ট পেলেই পাস করে যাব বা সুপার 8-এ যাব, ওই সিচুয়েশন ছাড়া আর কেউ আসলে এরকম ওয়াশ আউট চাইবে না। ইন্ডিয়ার জন্য ডিফিকাল্ট হবে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্য কোচ উইল নিড আ লট অফ মোটিভেশন টু গিভ দেম। তারা এমনিতেই মোটিভেটেড এবং অনেক দিন ধরে তারা চ্যাম্পিয়ন হয় না। 2007-এর পর টি-20 ওয়ার্ল্ড কাপ তাদের হাতে আসেনি, সুতরাং দে হ্যাভ টু ডু ইট এবার। রাইট, আমরা যদি একটু প্লেয়ার টু ওয়াচে কারা রয়েছেন একটু দেখে নেই। ইন্ডিয়ার প্লেয়ার টু ওয়াচে রাখা হচ্ছে জসপ্রীত বুমরাকে, না না দেন শেষ 3টি টি-20-তে তিনি 5 উইকেট নিয়েছেন। তার বোলিং এভারেজ ছিল 9.0 এবং ইকোনমি 4.1, দুর্দান্ত বোলিং করেছেন। অন্যদিকে কানাডার প্লেয়ার টু ওয়াচে রাখা হয়েছে না না দেন অ্যারন জনসন। তিনি লাস্ট 3টি টি-20-তে করেছেন 89 রান। তার এভারেজ, ব্যাটিং এভারেজ প্রায় 30-এর কাছাকাছি এবং স্ট্রাইক রেট 122-এর মতো। দুই টিম থেকে দুজনকে পিক করা হয়েছে, একজন বোলার একজন ব্যাটার। এছাড়া কে ট্রাম্প কার্ড হতে পারে ম্যাচের? ইন্ডিয়ার পক্ষে যদি আমি বলি, আই থিঙ্ক বিরাট কোহলিকে যদি সুযোগ দেওয়া হয়, দিস কুড বি হিজ ম্যাচ, যেখানে তিনি হয়তো রানে ফিরবেন। তার রানে ফেরাটা ইম্পর্টেন্ট, কারণ তাকে তো ক্যারি করে নিয়ে যাবে সুপার 8। আমার মনে হয় না বিরাট কোহলিকে ড্রপ দেবে, সুতরাং তার ফর্মে ফেরাটা ইম্পর্টেন্ট, সময় কাটানো ইম্পর্টেন্ট উইকেটে। এখনও ধাতস্থ হতে পারেননি, উইকেট কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে বোধহয়, একই প্যাটার্নে আউট হচ্ছেন। সুতরাং আমার মনে হয় ইফ দের ইজ এ প্লেয়ার টু ওয়াচ, সবাই চাইছে আসলে বিরাট কোহলি ভালো পারফর্ম করুক, তার থেকে ভালো ইনিংসগুলো সামনের দিকে আসুক। তো আই থিঙ্ক ডেফিনেটলি অবভিয়াস চয়েস হলেও আমার কাছে মনে হয় যেহেতু তিনি ফর্মে নেই, ফর্মে ফেরার একটা ভালো সুযোগ থাকতে পারে ক্যানাডার এগেনস্টে বিরাট কোহলির। আর আমরা যদি ক্যানাডার দিকেই যাই, অ্যারন জনসনের কথা তো বলাই হচ্ছে অলরেডি, হি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স টু ওয়াচ। বাট তারপর আমি বলবো বাহাতি পেসার কালিম সানা, তিনি নতুন বলে খুব ভালো করছেন এবং আমার মনে হয় ইন্ডিয়া যদি তাদের দুই ডানহাতি ওপেনারকে সামনে নিয়ে আসছে, তাদের যে বাহাতি পেসারদের বিরুদ্ধে উইকনেসটা, সেটা হয়তো কালিম সানা খুব ভালোই কাজে লাগাতে পারবেন। এবং ইন কেস যদি খেলা হয় তাহলে কিন্তু আউটফিল্ড ভেজা থাকবে, ময়েশ্চার থাকবে উইকেটের মধ্যে, ভেজা উইকেট, কন্ডিশনস গ্লুমি, পেস বোলারদের জন্য আইডিয়াল একটা সিচুয়েশন। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওয়ান অফ দ্য ক্যানাডিয়ান পেসার্স লাইক কালিম সানা, হি কুড বি ভেরি হ্যান্ডি। থ্যাংক ইউ পারভেজ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি নেক্সট কোন এপিসোডে আবারও আমরা আপনাকে পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্ডিয়া কি পারবে অপরাজিত থেকে সুপার 8-এর ম্যাচগুলো খেলতে? তা জানতে হলে অপেক্ষা করতে হবে এই ম্যাচটি শেষ অবধি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টিবিএস এর সঙ্গে থাকুন।